ভেতরে অন্য একজন পেশেন্টের সাথে স্বাধীন কথা বলছে। অপেক্ষা করতে করতে তুবার হাই উঠে গেল। ব্যাগ থেকে চকলেট বের করে খেতে লাগলো হাই ওঠা কমানোর জন্য। হঠাৎ কেবিনের ভিতরে ভালোভাবে নজর দিতেই দেখতে পেল একটা চশমা পরা মেয়েকে। তুবার চোখ বড় বড় হয়ে গেল। ও বসা থেকে উঠে কেবিনের সম্মুখে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখতে পেল স্বাধীন হেসে হেসে মেয়েটার সাথে কথা বলছে। তা দেখে তুবা বিড়বিড় করে বলে উঠল, হায় আল্লাহ, এই মেয়েকেই আজকে আসতে হলো। ওই সাইকো তো আপনজন পেয়ে গেল। হাসি দেখে তো মনে হচ্ছে সোজা কাজে অফিসে চলে যাবে ওরা। তোবার হঠাৎ কেন জানি হাঁসফাঁস লাগতে শুরু করলো। কি যেন একটা তাণ্ডব শুরু হয়ে গেল মনের ভেতর, যেটা স্বাধীনের হাসির দিকে তাকালে তরতর করে বেড়ে যাচ্ছে। ওদের হাসির বেগ বেড়ে গেল, সাথে তোবার মুখের রঙও তুমুল বেগে রক্তিম হতে লাগলো। কাচের ডোরে কান পেতে মনোযোগ দিয়ে ওদের কথোপকথন শোনার চেষ্টা করতে লাগলো। ওর কানে শুধু ৩-৪টা কথাই আসলো, বিয়ে, বাচ্চা, অনুষ্ঠান। থেমে থেমে শুধু এই কয়টা ওয়ার্ডই ওর কানে এসেছে। তোবার রাগে ফেটে পড়ল। খুব জোরে কাচের ডোরে একটা ঘুষি মেরে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, সাইকোর সাইকো আমাকে আম্মু বলে এই চশমাওয়ালির নটাঙ্কি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? এর হিসাব আমি পরকালে নিব। তার আগে আর একটা কাজ করব। আমাকে যেহেতু আম্মু বানিয়েই দিয়েছেন, তো দজ্জাল শাশুড়ি হয়ে আপনার সংসারে আগুন লাগাবো। আপনাদের দুজনের মাঝখানে গিয়ে শুয়ে থাকবো আমি। নিজের রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে তুবা যে কাচের ডোরটা ভেঙে ফেলেছে সেটা খেয়াল হতে ও চোখ বড় বড় করে ফেলল। কাঁচটা ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু এখনও টিকে আছে। তুবা আস্তে করে নিজের হাতটা কাচের ওপর থেকে সরালো। কাঁচটা ভেঙে পড়েনি দেখে তুবা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের জায়গায় গিয়ে বসে থাকলো। এমনভাবে মুখের অঙ্গভঙ্গি করে রাখলো যেন ওর মতো ভদ্র আর ভালো মেয়ে এই দুনিয়ায় একটাও নেই। আরও কিছুক্ষণ পর মেয়েটা চলে গেল। এবার তোবার ডাক পড়ল। তোবা মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে ভেতরে প্রবেশ করলো। ওর স্বাধীনের প্রতি সব রাগ নিজের করা বলজামি কাজের নিচে চাপা পড়ে গেছে। স্বাধীন কোনো ভনিতা না করে সোজা কাজের কথা বলতে লাগলো। তোবার অবস্থা সম্পর্কে খুঁটিনাটি শুনতে লাগলো গভীর পর্যবেক্ষণে। কাউন্সেলিংয়ের পুরো পর্বে তোবার মুখে হাসি লেপটেছিল। অবশ্য স্বাধীন ওই মেয়েটার সাথে যেভাবে হাসছিল সেভাবে তোবার সাথে হাসেনি। কাউন্সেলিং শেষে তুবা নিজের চাপা রাগ খানিকটা প্রকাশ করে বলল, বিয়ে তো ঠিকঠাক করেই ফেললেন, তা আমাকে দাওয়াত দিবেন না? স্বাধীন ভ্রুকুচকে বলল, বিয়ে? কার বিয়ে? কার সাথে? কার আবার? আপনার বিয়ে। একটু আগে যে মেয়েটা চলে গেল তার সাথে আপনার বিয়ে। স্বাধীন আশ্চর্যান্বিত হয়ে বলল, ওটা আমার বোন হয়। আপনি কি বলছেন এসব? কার থেকে শুনেছেন? তোবার সমস্ত রাগ পড়ে গেল। ভ্রুকুচকে বলল, আপনার নিজের বোন? না, আমার কোনো ভাই বোন নাই। তাহলে কাজিন? না, তেমনটাও না। আসলে ওই মেয়ে চশমা পরে, তাই আজ থেকে ও আমার বোন। জানেন, আমার বোনের একটা বাচ্চাও আছে। সেই বাচ্চার সমস্যার সমাধান করতে এসেছিল। আমার ভাগ্নে কারোর সাথে সহজে মিশতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। তোবা আহম্মক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কে? আদৌ মানুষ? এমন সময় বিকট আওয়াজ করে কাঁচের ডোরটা ঝরঝর করে ভেঙে পড়ে গেল। স্বাধীন চটজলদি বসা থেকে উঠে দাঁড়ালো। ও যে বেশ আশ্চর্য হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও অবাক হয়ে বলে উঠল, এটা হুট করে ভেঙে গেল কিভাবে? এতটাও দুর্বল নয় যে সামান্য বাতাসে ভেঙে যাবে। তোবা থতমত খেয়ে গেল। উসকুস করতে লাগলো। স্বাধীনের দিকে তাকিয়ে ৩২ পাটি দাঁত বের করে বলল, আমার রূপের আগুনে ভয়ঙ্কর তাপের কাছে হয়তো টিকতে পারেনি, তাই ভেঙে গেছে। পৃথিবীতে আধার ঘনিয়ে এসেছে। দুই প্রবীণ দম্পতি নিজেদের সুখ দুঃখের আলাপচারিতা করছে। পুরনো দিনের সোনালি অতীতের কথাগুলো স্মরণ করতেও ভুলে যাচ্ছে না। ওদের স্মৃতিচারণে বাধা পড়ে মেয়ের আওয়াজে। বাবা, মামা, একটু দরজাটা খোলো। আমি একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছি। তোবা বিচলিত কণ্ঠে কথাটা বলল। রায়েস আর তানজিদ একে অপরের দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা খুলে দিল। তোবা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে অস্থিরভাবে ভেতরে প্রবেশ করে পায়চারি করতে লাগলো। রায়সামের হাত টেনে ধরে বলল, কতবার বলেছি দাঁত দিয়ে নখ কাটবে না? বাসায় কি নীল কাটার নেই? তুমি যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে দাঁতগুলোকে পাথর মতো শক্ত করেছো, সেটা মানুষকে বোঝাতে হবে না, ঠিক আছে? ছাড়ো তো মামা, আগে আমার কথা শোনো। আমি একটা সমস্যা বাঁধিয়ে ফেলেছি। জীবনে ওই একটা জিনিসই তো করতে পারো তুমি, মা। তানজিদ রায়সাকে থামিয়ে দিয়ে মেয়েকে আশ্বস্ত করে বলল, কি হয়েছে মামুনি, খুলে বলো।
প্যানিক করার দরকার নেই, আমি আছি তো। তুবা বড় একটা শ্বাস ফেলে বলতে লাগলো। বাবা, আমি ওই সাইকিয়াট্রিস্টের কেবিনের কাঁচ ভেঙে ফেলেছি। রায়সা অবাক হয়ে বলল। ভেঙে ফেলেছো মানে? তোমার শরীরে এত শক্তি কবে থেকে এলো? সেটা তো আমারও প্রশ্ন মাম্মা, এত শক্তি কোথা থেকে এলো? তানজিদ মেয়ের মাথায় হাত রেখে বলল। ঠিক আছে, সমস্যা নেই। স্বাধীনের কাছে মাপ চেয়েছো মামুনি? তুবা দাঁত বের করে বলল। না, আমি তো স্বীকারই করিনি যে আমি ভেঙেছি ওটা। তোমার ওই পাগলা ডাক্তার ভেবেছে বাতাসে চাপে ভেঙে গেছে। তানজিদ আর রায়সা আহম্মক হয়ে একে অপরের দিকে তাকালো। তুবা পুনরায় ব্যস্ত কণ্ঠে বলে উঠল। বাবা, বাবা, তুমি ওনাকে ক্ষতিপূরণ দিয়ে দিও কেমন? আমি স্বীকার করতে পারবো না, কারণ আমার ভীষণ লজ্জা লাগছে। প্লিজ বাবা, প্লিজ। আর ওনাকে এটাও স্পষ্ট করে বলে দিবে যেন এই টপিক আমার সামনে না তোলে, নাহলে কিন্তু আমি পরকালে গিয়ে হিসাব নিব বলে দিলাম। তানজিদ ফোঁস করে শ্বাস ফেলে বলল। ঠিক আছে মামুনি। তুবা রুম থেকে বেরোতে বেরোতে বলল। মনে থাকে যেন বাবা, আমি কিন্তু পরকালে গিয়ে এর হিসাব দিতে রাজি না। আমি মানুষের থেকে হিসাব নিব, কিন্তু মানুষ আমার থেকে হিসাব নেবে এমন কাজ আমি ভুলেও করতে চাই না, ওকে? মেয়ের গমন পথের দিকে তাকিয়ে তানজিদ দীর্ঘশ্বাস ফেলে বলল। জীবনে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয়ে ছিলাম, সেই জিনিসটাই আমার সাথে হলো। রায়সা অবাক হয়ে বলল। কি চিরকুমার স্বামী? কি আবার, তানিয়া ফুসলিয়ে ফুসলিয়ে আমার মেয়েটাকেও নিজের মতো হিসাবধারী বানিয়ে দিয়েছে। ছ্যা। রায়সা জোরে হেসে উঠল, হাসতেই থাকলো। তানজিদ কপাল কুঁচকে বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। জিম পকেটে দুহাত গুজে মাথা নিচু করে ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে আয়েশা তুবাকে উদ্দেশ্য করে বলল। একে ঠিক কি শাস্তি দিতে পারে তুবা? ওই স্পেশাল পানিশমেন্টটা পেয়েছে নাকি? হ্যাঁ, তাও আবার কোন স্যারের কাছে জানিস? তুবা স্বাভাবিক মুখভঙ্গিতে বলল। না। আয়েশা কপাল কুঁচকে বলল। আমি জানি তুই জানিস না, তাই বলে মুখের ওপর এভাবে না বলবি। হ্যাঁ। আয়েশা তুবার মাথায় চাটি মেরে বলল। রাবিশ স্যার। তুবা মাথায় হাত বোলাতে বোলাতে চোখ দুটো বড় বড় করে বলল। তাহলে তো অবস্থা ঝাঁকানাকা। এই ছেলের ওপর দিয়ে না জানি কি কি গিয়েছে। ওহ, ভালো কথা, এই ছেলেটা তোকে সেই ফার্স্ট ইয়ার থেকে লাইন মারে না রে, তাই না আপু? আয়েশা চোখ মুখ কুঁচকে বলল। হ্যাঁ, সেই বলদটাই এটা। বাদ দে ওটার কথা, চল ক্যান্টিনে যাই, প্রচুর ক্ষুধা লেগেছে। ভাইরে ভাই, কাল পুরো বিকেল টাইমটা, মানে টানা 6 ঘন্টা স্যার আমাকে দিয়ে আমি আমার সম্পূর্ণ ধ্যান জ্ঞান ক্লাসের লেকচারের উপর দিব। এই লাইনটা বিরতিহীনভাবে লিখিয়ে নিয়েছে। জিমের ফ্যাকাশে মুখে বলা কথাটা শুনে ওর বন্ধু জিহাদ বলে উঠল। কষ্ট পাস না ভাই, এটা তো ওঠাও কম ছিল। আমি তো ভেবেছিলাম বাড়ির স্যার তোকে উল্টো লটকিয়ে বা সেই শপথ শপথ করে বাড়ি মেরেছে। জিম নিজের চুপসে যাওয়া ডান হাতটা পকেট থেকে বের করে বলল। এটা তোর কাছে কম মনে হয়েছে? আমাকে দিয়ে ওই লেকচার মুখস্থ করিয়ে নিলেও তো হতো, তাই না? কাল থেকে আমার হাতটা মুখ লুকিয়ে চিৎকার করে কান্না করতেছে, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না, এমনকি আমাকেও দেখাচ্ছে না। ভেবে দেখেছিস পরিস্থিতি কতটা প্রতিকূলে? জিহাদ ওর হাতটা টেনে নিয়ে বলল। এগুলো তোর আঙুল? আবার তো মনে হচ্ছে আমি কোনো গন্ডারের রসকহীন হাগা দেখছে। জিম তড়িৎ বেগে নিজের হাতটা জিহাদের থেকে ছাড়িয়ে নিয়ে পকেটে পুরে ওর সাথে তর্কাতর্কি করতে লাগলো। দুজনে আরও বেশ কিছু কথা বলল। ওরা ক্যান্টিনে বসে কথাগুলো বলছিল। ওদের উল্টো দিকে যে আয়েশা আর তুবা বসে আছে সেটা ওরা খেয়ালই করেনি। ওদের কথোপকথন শুনে আয়েশার খাবার নাকে মুখে উঠে গেছে। অন্যদিকে তুবা হাত কামড়ে ধরে হাসি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আয়েশার চোখ মুখ লাল হয়ে গেছে। একটা পানির বোতল নিয়ে ওরা বাইরে চলে গেল। আয়েশা চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। তুবা অবশেষে জোরে জোরে প্রাণ খুলে হাসতে হাসতে বলল। আজকে সর্বোচ্চ বিনোদন পেয়ে গেলাম, আর বাড়ির শাড়ির বুদ্ধির জবাব নেই। কি ইউনিক শাস্তি, মাই আল্লাহ। আয়েশাও হাসছে, কিন্তু চোখ দুটো এখনো লাল হয়ে আছে ওর। হাসির মাঝে ওরা খেয়ালই করেনি ওদের পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। খেয়াল করতে ওরা হাসি থামিয়ে সামনের ব্যক্তিটিকে সালাম দিল। বাড়ির সালামের জবাব দিয়ে শান্ত স্বরে বলল। তোমাদের ক্লাস নেই? আই থিঙ্ক ক্লাস বাদ রেখে তোমরা দ্বিতীয়বার এমন হাসাহাসি করবে না, রাইট? দুইজনেই একসাথে বলে উঠল।
জি স্যার। বারিশ পাশ কাটিয়ে যেতে ধরে একটু থেমে বলল, ভ্যাম্পায়ারের চোখ লাল হয় শুনেছিলাম, কিন্তু মানুষের লাল চোখ স্বাভাবিক না। বারিশ চলে গেল। আয়েশা চোখ শুরু করে বলল, দেখলি কেমন পেঁচিয়ে কথা বলে এই ভাজা? সরাসরি বললেই তো হতো, আয়েশা তুমি ঠিক আছো? তোমার চোখ লাল কেন? একটু ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ খেও। তা না, সন্ত্রাসীগুলোর মতো সাবধান করলো। এটাকে এক কথায় হুমকিও বলা যায়। তুবা হেসে উঠে বলল, বাড়ির স্যারের থেকে এর চেয়ে ভালো কথা আশা করিস কিভাবে? চল চল ক্লাসে যাই, নয়তো এবার এসে আমাদেরও 6 ঘন্টা বসিয়ে রেখে নন স্টপ হাসতে হাসতে বলতে বলবে ক্লাসের সময় করিডোরে দাঁড়িয়ে নো হাসাহাসি। আয়েশা ওর কথায় হেসে উঠল। হাসি থামিয়ে দুইজনে নিজেদের ক্লাসের দিকে এগিয়ে গেল। কিছু একটা মনে পড়তেই আয়েশা বলে উঠল, ও হ্যাঁ, তোর মনে আছে ওই বাচ্চাটাকে যার সাথে আমাদের পার্কে দেখা হতো রোজ? হ্যাঁ হ্যাঁ, ওই দুষ্টু বাচ্চাটা, তার কি হয়েছে? ওই বাচ্চাটা নাকি জেদ করেছে আমার কাছে ছাড়া আর কারোর কাছে টিউশন পড়বে না। আপুটা আমাকে জোর করেনি, কিন্তু কণ্ঠে আকুলতা ছিল। বাচ্চাটাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু কোনো ওর কাজ হয়নি। তার ওপর না পেয়ে আমাকে রিকোয়েস্ট করেছে। তুই কি সিদ্ধান্ত নিলি আপু? ভার্সিটির পড়া কমপ্লিট করে বাচ্চাটাকে পড়ানোর সময় বের করতে পারবি? এইভাবে বলছিস, এমনভাবে বলছিস যেন আমি এমনিতেই পড়া কমপ্লিট করতে পারি। ওই পড়াশোনা আমার দ্বারা হবে না। আমি তাড়াতাড়ি বিয়ে করে নিব ভাই, তবে আপুর রিকোয়েস্টটা আমি ফেলবো না। আজ বাবার সাথে কথা বলবো। ফার্স্ট ইয়ারের ক্লাস এসে যাওয়ায় তুবা বিদায় জানিয়ে নিজের ক্লাসে চলে গেল, আর আয়েশা থার্ড ইয়ারের ক্লাসের দিকে অগ্রসর হলো। 4 তলার হাসান ভিলার প্রথম তলায় প্রবীণ 2 দম্পতি থাকে, 2 তলায় মেয়েরা, তৃতীয় তলায় ছেলেরা, আর চতুর্থ তলায় গেস্ট রুম আর একটা মস্ত বড় লাইব্রেরি আছে। সাজিদ এখন সেই লাইব্রেরিতে বসে চোখে চশমা দিয়ে বই পড়ছে। মেহমেদ সাজিদের বিপরীত পাশে মুখ হাঁ করে ঘুমিয়ে পড়েছে। এসেছিল বই পড়তে, কিন্তু ঘুম ওকে ধোকা দিয়ে দিয়েছে। মাম্মার থেকে বাবার অবস্থান জেনে নিয়ে আয়েশা লাইব্রেরিতে চলে আসলো। সাজিদের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, বাবা। সাজিদ বই থেকে চোখ সরিয়ে সামান্য হেসে বলল, হ্যাঁ বড় আম্মুজান। তোমার সাথে কিছু কথা ছিল। সাজিদ বইটা দূরে সরিয়ে চোখ থেকে চশমা খুলে বলল, নির্দ্বিধায় বলতে পারো আম্মুজান। বাবা, আমি একটা টিউশন করাতে চাচ্ছি। সাজিদ শান্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। বাবার দৃষ্টি দেখে আয়েশা ব্যস্ত হয়ে বলতে লাগলো, এমনটা ভেবো না যে এতে আমার পড়াশোনার ক্ষতি হবে। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি বাবা। ভুল বুঝলে আমাকে। আমি কি কখনো তোমাদের পড়াশোনা নিয়ে চাপ দিয়েছি? তোমাদের মন যা সায় দেবে তাই করবে। কিন্তু বড় আম্মুজান, তুমি যদি হাত খরচের টাকার জন্য এমনটা করতে চাও তাহলে আমার আপত্তি আছে। কেননা আমি বাঁচে থাকতে আমার মেয়েকে কোনো কষ্ট করতে দেব না আমি। জানি তো বাবা, আসলে একটা বাচ্চা নাকি আমার কাছে ছাড়া কারোর কাছে পড়তে রাজি হচ্ছে না, তাই আপু রিকোয়েস্ট করেছে পড়ানোর জন্য। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার বড় আম্মুজান নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে ভেবে আমি অনেক খুশি, খুব খুশি। এর মাধ্যমেও তুমি অনেক কিছু শিখতে পারবে। আয়েশা খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট বাবা। আয়েশা হাস্যোজ্জ্বল মুখে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে লাগলো। সাজিদ মুচকি হেসে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় বই পড়তে লাগলো। মেহমেদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। দুনিয়া উল্টে গেলে ওর ঘুম ভাঙবে না। আয়েশা লাইব্রেরি থেকে বেরোতেই যাবে, এমন সময় সাবাস লাইব্রেরির অন্যদিক থেকে বলে উঠল, কেন শুধু শুধু একটা বাচ্চার পড়াশোনা ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাচ্ছিস? তোর কাছে পড়লে বাচ্চা কিভাবে পড়াশোনা হওয়া যায় সে শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা পাবে বলে তো মনে হয় না। আয়েশা প্রকুচকে বলল, সেটা পরের কথা, কিন্তু তোর মতো মানুষ লাইব্রেরিতে কি করছে? তোর মাথায় কোনো গন্ডগোল হয়েছে নাকি? নয়তো এখানে আসার তো কথা না। সাবাস কিছু বলার আগে কিছু পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে 2 ভাই বোন চটজলদি ভেতরের দিকে চলে গেল, কিন্তু গিয়ে পুরো আহম্মক হয়ে গেল। মেহমেদ চেয়ার থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেছে। আশ্চর্যের বিষয়, ও এখনো ঘুমিয়েই আছে। তার চেয়েও বড় কথা, পড়ে যাওয়ার পরে ঘুমের ঘরে ও একটা কথা বলে পুনরায় আগের মতো গভীর ঘুমে তলিয়ে গেল। কথাটা ছিল হোয়াট এভার। সময়টা এখন অন্ধকার ছুঁই ছুঁই। বিকেলের লালচে আভা মিলিয়ে গিয়ে সন্ধ্যার আগমনের প্রয়াস চলছে। তানজিদ ওয়েটিং রুমে বসে কারোর জন্য অপেক্ষার প্রহর গুনে চলছে। এক পলক হাতের ঘড়ির দিকে তাকিয়ে পুনরায় জায়গাটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল।
খুবই পরিপাটি আর পরিষ্কার সব কিছু, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আরও কয়েক মিনিট পর স্বাধীন ওখানে উপস্থিত হয়ে তানজিৎকে সালাম দিয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, আফওয়ান আঙ্কেল, আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আই এম সরি। আসলে পেশেন্ট এসে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তানজিৎ মুচকি হেসে সালামের জবাব দিয়ে বলল। ডোন্ট প্যানিক, আই আন্ডারস্ট্যান্ড। স্বাধীন তানজিৎকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। স্বাধীন কেবিনে যাওয়ার আগে 2 কাপ কফির অর্ডার দিতে ভুলল না। স্বাভাবিকভাবে তুবাকে নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলার পর তানজিৎ স্বাধীনের দিকে একটা মোড়ানো প্যাকেট দিয়ে বলল। তোমার ফিস। স্বাধীন সেটা পাশে রেখে দিল। কফি এসে গেছে। স্বাধীন তানজিতের দিকে একটা কাপ বাড়িয়ে দিয়ে আর একটা কাপ হাতে তুলে কাপে চুমুক দিতে লাগলো। তানজিৎ কফির কাপটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মনে মনে কিছু কথা সাজিয়ে নিল। তারপর গলা খাকারি দিয়ে বলে উঠল। তোমার কাচের ডোরটা তুবা ভেঙেছিল। স্বাধীন সবেমাত্র কফির কাপে আর এক চুমুক দিয়েছিল। তানজিতের কথা কর্ণগোচর হতেই ও মুখের সমস্ত কফি বাইরে বের করে দিল, আর দুর্ভাগ্যজনকভাবে সেটা গিয়ে পড়ল তানজিদের মুখে। স্বাধীন ব্যস্তভাবে বসা থেকে উঠে তানজিদের মুখ নিজের রুমাল দিয়ে মুছে দিতে দিতে উত্তেজিত হয়ে বলতে লাগলো। আফওয়ান আঙ্কেল, আমি ইচ্ছে করে করিনি। তানজিৎ প্রথম ধাপে আহম্মক হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল। শান্ত হও, তোমাকে মুছতে হবে না, আমি মুছে নিচ্ছি। বলেই তানজিৎ স্বাধীনের হাত থেকে রুমালটা নিয়ে নিজে মুছতে লাগলো। স্বাধীন বিব্রত মুখে দাঁড়িয়ে আছে। তা দেখে তানজিৎ সামান্য হেসে বলল। আমি কিছু মনে করিনি, তুমি বসো। স্বাধীন তবু লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। ইতস্তত করে বলে উঠল। আঙ্কেল, আপনিও আপনার কাপের কফি আমার মুখে ঢেলে দিন প্লিজ, আমার ভালো লাগছে না। তানজিৎ জোরে হেসে উঠে বলল। পাগল ছেলে, তোমাকে বুঝতে বলেছি আমি। স্বাধীন বসে পড়ল। তানজিৎ স্বাভাবিক গলায় বলতে লাগলো। তুবা ভুল করে কাছে একটা থাপ্পড় মেরেছিল, যার দরুন কাজটা ভেঙে গেছে। তাই ক্ষতিপূরণ হিসেবে তোমার নির্ধারিত ফিজের পাশাপাশি অতিরিক্ত টাকা দিয়েছি। ওই টাকা দিয়ে ডোরটা ঠিক করে নিও। স্বাধীন তৎক্ষণাৎ পকেট থেকে অতিরিক্ত অ্যামাউন্টটুকু বের করে তানজিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল। না আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। এমনিতেও আমার ডোরটা পরিবর্তন করার কথা ছিল। ওটা আসলে একটু 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 দুর্বল ছিল। তানজিৎ সে কথা শুনল না। ও সেই টাকা নিজেও স্বাধীনের দিকে ফিরিয়ে দিতে লাগলো। এইভাবে কয়েক দফা এপাশ ওপাশ করতে করতে টাকাগুলোর অবস্থা রফাদফা হয়ে গেল। ওদের জীবন থাকলে ওরা নিশ্চয়ই বলে উঠত, তোদের দরকার না হলে লেখিকাকে দিয়ে দে, সে গরিব, নয়তো আমাকে ডাস্টবিনে ফেলে দে। তবুও আমার প্রাণ পাখি নিয়ে টানাটানি করিস না বাপ, দোহাই লাগে। টানা হ্যাচড়ার এক পর্যায়ে তানজিৎ হঠাৎই গলা উঁচিয়ে বলল। নিয়ে নাও রে বাবা, আমি বাসায় গিয়ে এর জন্য মেয়েকে হিসাব দিতে পারবো না। ও হিসাবের কথা বলে বলে আমাকে হাফ মেন্টাল করে দিবে। স্বাধীন অবাক হয়ে গেল তানজিতের হঠাৎ এমন আচরণে। পরমুহূর্তে নিজেকে সামলেও নিল অবশ্য, তবে টাকা নিয়ে আর ধস্তাধস্তি করল না। তানজিৎ নিজেকে স্বাভাবিক করে নরম গলায় বলল। কিছু মনে করো না, আসলে আমার মেয়ে অন্যের হকের ব্যাপারে খুবই সতর্ক। ও পরকালে গিয়ে এসবের জন্য হিসাব দিতে রাজি না, বুঝেছো?